জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। বেগম খালেদা জিয়াকে এখনই নেওয়া হচ্ছে না লন্ডনে। তার শারীরিক অবস্থায় বলে দেবে কখন বিএনপি চেয়ারপারসনকে বিদেশ নিয়ে যাওয়া হবে, এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে এভার কেয়ারের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, সুচিকিৎসা ও সেফটি অ্যান্ড সিকিউরিটিকে প্রাধান্য দিচ্ছে মেডিকেল বোর্ড। আরও বলেন, তারেক রহমান সার্বক্ষণিক তদারকি করছেন আর ডাক্তার জুবাইদা রহমান সমন্বয় করছেন চিকিৎসকদের সাথে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে এখনই বিদেশ নেওয়া হচ্ছে না বলে জানান ডাক্তার জাহিদ। তবে কবে বিদেশ নেওয়া হবে তা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভরশীল। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। কাজেই এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সেই জন্যই ওনাকে চিকিৎসার জন্যই এখানকার হাসপাতালের কর্তৃপক্ষ এবং সেই সাথে কর্মরত সকল পর্যায়ের স্টাফস যারা ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত, যারা চিকিৎসার সাথে সম্পৃক্ত না, সবাই সহযোগিতা করছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, ডাক্তার জাহিদের সবশেষ ব্রিফিং সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। সতীর্থ, এখানে কিন্তু কিছুক্ষণ আগেই ডাক্তার জাহিদ তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা সেটি সম্পর্কে আমাদেরকে বলে গেলেন এবং তার সাথে সাথে বলে গেলেন যে আদতে ঠিক রবিবারে যেটি যাওয়ার কথা ছিল এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে সেটি কিন্তু যাচ্ছে না। তবে কখন বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে কিংবা এয়ার অ্যাম্বুলেন্স কখন আসবে বাংলাদেশে সেটিও কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি। তবে বলেছেন যে কাতারের কাছে যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা রয়েছে সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত আছে, যে কোনো সময় বললেই কিন্তু সেটি পাঠিয়ে দেবে। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখনও পর্যন্ত কিন্তু বিমানে যাতায়াত করার মতো উপযোগী নয়, যার কারণেই কিন্তু তাদের এই সিদ্ধান্ত। এই মুহূর্তে কিন্তু তাদের সিদ্ধান্ত হচ্ছে এখনও যেহেতু তার শারীরিক অবস্থা বিমানে চলাচল বা বিমানে যাতায়াতের জন্য উপযোগী নয়, সেহেতু কিন্তু হচ্ছে যতটা সময় পারা যায় সুচিকিৎসার জন্য, তার সেফটির জন্য হচ্ছে তিনি এখানেই চিকিৎসা নেবেন। তবে তার শারীরিক অবস্থা যদি কিছুটা উন্নতি হয়, যেটি কিনা বিমানে চলাচলের জন্য উপযুক্ত, এমন যদি হয় তবে কিন্তু হচ্ছে সাথে সাথেই এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে এবং এখান থেকে নিয়ে যাওয়া হবে। তিনি কিন্তু আমাদেরকে আরও জানিয়েছেন যে সার্বক্ষণিক তদারকির জন্য কিন্তু বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে কাজ করছে ডাক্তার জুবাইদা রহমান এবং তার পাশাপাশি কিন্তু অনলাইনে সবসময় খোঁজখবর নিচ্ছে তারেক জিয়া। তিনি কিন্তু প্রত্যেকটি মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। গতকালকেও কিন্তু যে মিটিংটি হয়েছে সেখানে তারেক রহমান ছিলেন এবং তারেক রহমানের পাশাপাশি ডাক্তার জুবাইদা রহমান ছিলেন। আজকে বিকেল দুপুর 3:20 নাগাদ কিন্তু হচ্ছে জুবাইদা রহমান এখানে এসে পৌঁছান এবং তিনি ডাক্তারদের যে মেডিকেল বোর্ডের যেই মিটিংটি হয়েছিল সেটির সাথে কিন্তু তিনি ছিলেন। এর পরবর্তীতে কিন্তু ডাক্তার জাহিদ আসেন এবং তিনি এখানে এসে
এসে আমাদের সাংবাদিকদের সাথে কথা বলেন এবং গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তিনি কিন্তু জানাতে চেয়েছেন যে কোনো ধরনের গুজব যেন না ছড়ানো হয়, এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তার পাশাপাশি কিন্তু তিনি বলছেন যে এর থেকেও খারাপ অবস্থা থেকে বেগম খালেদা জিয়া ফিরে এসেছেন, এইবারও তিনি ফিরে আসবেন এবং সুস্থ হয়ে উঠবেন, এমনটাই কিন্তু আশা প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে এভার কেয়ারের সামনে থেকে সর্বশেষ সতীর্থ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে এভার কেয়ারের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেই নির্বাচনের নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে আরও বলেন, এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু নয়, চিকিৎসকদের মতামতের উপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাওয়া। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবে। ডাক্তারদের সিদ্ধান্ত কি যায়, উনি কি দেশে বিদেশে যেতে পারবেন কিনা, উনি ট্রাভেল করতে পারবেন কিনা, এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে। এটার অপেক্ষায় আমরা আছি, যে মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে। এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না। উপযুক্ত সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের বাইরে থাকলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রযুক্তির মাধ্যমে দলকে সঠিক পথে নেতৃত্ব দিচ্ছেন বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর কেআইবি ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তফসিল ঘোষণা যত পেছাবে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা তত বাড়বে। রোববার থেকে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে 6 দিনের বিএনপির কর্মসূচির কথাও জানান রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত জনবান্ধব একজন রাজনীতিবিদ এবং প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে দূরে থাকলেও আজকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি সবসময় কথা বলছেন, তত্ত্বাবধান করছেন, খেয়াল রাখছেন, এই কাজগুলো করছেন। উনি জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন সব কিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এইখানে কোনো কুণ্ঠা নেই, এখানে কোনো ধরনের ব্যত্যয় নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নিজের ভোট নিজেরাই পাহারা দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় কয়েকদিন পরেই বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সকালে চকরিয়ায় ইসলামনগর শহীদ হোসেন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ। এরপর পর্যায়ক্রমে বিকেল পর্যন্ত খাসিয়াখালী, কাকরা, লক্ষারচর ও বড়ইতলী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি। প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। বিএনপির নির্বাচনী ইশতেহার হবে এই দেশের একটি মৌলিক গণতান্ত্রিক সংস্কারকে লক্ষ্য রেখে। যে ইশতেহার হবে এদেশের বিএনপির নির্বাচনী ইশতেহার হবে এদেশের গণমানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তিকে লক্ষ্য রেখে। সেই ইশতেহার যদি আপনারা সমর্থন করেন, ধানের শীষের পক্ষে ভোট দেন, বাংলাদেশের পক্ষে ভোট দেন, গণতন্ত্রের পক্ষে ভোট দেন, ইনশাআল্লাহ আমরা ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক মুক্তি কায়েম করব। যেসব রাজনৈতিক দল সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচন চায় না, তাদের দেশের জনগণ বয়কট করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 8 দলের সমাবেশে তিনি আরও বলেন, দেশের সম্পদ লুট করে ফ্যাসিস্টরা পালিয়েছে ঠিকই, কিন্তু ফ্যাসিস্টদের ছায়া এখনো যায়নি। ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। গণভোটেও প্রথমে রাজি ছিল না, তারপরে ধাক্কাই ধুক্কাইয়া সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে। এখন আবার কোথাও কোথাও আমরা ক্ষীণসুর শুনতে পাচ্ছি, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে
জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। নির্বাচনে যে প্রার্থীর পরাজয়ের সম্ভাবনা আছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এ সময় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তর করার আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সফরের তৃতীয় দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে। এবং এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছে ন্যাশনাল লয়ার্স কাউন্সিল। ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. জুলফিকার আলী জুনু ডাকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন। এর আগে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 24 ঘন্টার মধ্যে কেন বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ করা হবে না তা জানতে চেয়ে রিট করেন এক আইনজীবী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সামাদ জনস্বার্থে এই আইনি নোটিশ করেন। রিটে স্পর্শকাতর ওই প্রতিবেদনে নাম আসার পরে কেন তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে না তার জবাব দিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবকে। নির্বাচন আয়োজনে কমিশন এখনও অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জানান, বিদেশিদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর দায় নির্বাচন কমিশন ও এই সরকারকেই নিতে হবে। সকালে পুরানা পল্টনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে তিনি বলেন, একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারের আশ্রয় প্রশ্রয়ে এবং বিভিন্ন দল যারা গণতন্ত্রের কথা বলেন তাদের আচরণও আমরা নানা স্বৈরতান্ত্রিক প্রবণতা আমরা লক্ষ্য করেছি। ক্ষমতা যাওয়ার আগে যদি আপনাদের আচরণে এরকম স্বৈরতান্ত্রিক প্রবণতা থাকে, তাহলে এরপরে পার্লামেন্টের পরে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রা আপনারা কি করবেন? হত্যা, বাকশাল কায়েম, গণতন্ত্রের পথ রুদ্ধ করা এবং দমন নিপীড়নের দায় যারাই বহন করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মঞ্চ 24 ও জাগ্রত জুলাই। দুপুরে বাকশালী, মুজিববাদী, শাহবাগী ও 14 দলের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণসমাবেশে এসব দাবি জানান বক্তারা। সমাবেশে জনগণের বিরুদ্ধে দাঁড়ানো দলগুলোর বিচার না হলে দেশের আইন ব্যবস্থা অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। এছাড়াও ভারত ও আওয়ামী লীগকে কোনোভাবেই ছাড় না দেওয়ার আহ্বান জানান নুরুল হুদা ডিউক। আর মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারকেই আওয়ামী শাসন আমলে সংঘটিত সকল হত্যা, গুম ও খুনের বিচার করতে আহ্বান জানান। চিনি কলগুলো লাভজনক করতে হলে দেশি বিদেশি বিনিয়োগের প্রয়োজন। মিলগুলোতে উৎপাদিত চিনি যতদিন গোডাউনে মজুত আছে ততদিন কোনো চিনি আমদানি করা হবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে নাটোরের উত্তরা গণভবন এবং সুগার মিল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। চিনি কলগুলোকে ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না বলেও জানান শিল্প উপদেষ্টা। টিসিবি রিডাকশনে দিচ্ছে, লাভের জায়গাটাতে আরেকটু কাজ করতে হবে, কারণ আমাদের এখানে শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে।
টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ 6 জন দগ্ধের ঘটনায় 3 জনকে ভর্তি রেখে বাকি 3 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ভর্তি থাকা একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন মোহাম্মদ হারুনুর রশিদ। ভর্তি হওয়া বাকি 2 জনের মধ্যে একজন প্রসূতি, অন্যজন 50 বছর বয়সী পুরুষ, যার 12% পুড়ে গেছে বলে জানান সংশ্লিষ্ট হাসপাতালের আবাসিক সার্জন। জানা যায় আগারগাঁওয়ের পাকা মার্কেটের ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশে একটি বাসায় থাকতেন এই পরিবারটি। ভোর 4:30টার দিকে হঠাৎ গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। দগ্ধরা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। নারায়ণগঞ্জের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের 4 সদস্য দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোর 4টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরের পাঠাত্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বহুতল একটি ভবনের নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে নারী ও শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়। দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের শরীরে 20 থেকে 60% পর্যন্ত দগ্ধ বলে জানিয়েছেন চিকিৎসক। দিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। কমার্শিয়াল আদালত বাস্তবায়ন হলে বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। চট্টগ্রামে কমার্শিয়াল কোর্ট চালু উপলক্ষে মতবিনিময় সভায় একথা জানান প্রধান বিচারপতি। ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তিতে ঢাকা ও চট্টগ্রামে শিগগিরই চালু হবে এই আদালত। বাংলাদেশের কমার্শিয়াল কোর্টকে সহযোগিতায় অস্ট্রেলিয়া এবং ইউএনডিপির মধ্যে সমঝোতা হয়েছে। এ সময় ইইউর বাংলাদেশ প্রধান, বিভিন্ন দেশের দূতাবাসের বাণিজ্যিক প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ আদালত চালু হলে বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে বলে জানান বক্তারা। Consultations with the Bangladesh Investment Development Authority or BIDA and expert reviews by commercial law specialists and business stakeholders. The European Union notably provided valuable technical advisory support at the right time. বিদেশের সাথে অনেক আরবিট্রেশন হয়, সেটা ঢাকা গিয়ে সময় কিল হয়, ম্যাটার হয়। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী দীর্ঘদিন পরে হলেও অন্তত একটা বড় আশা জাগিয়েছে আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। সকাল 11টা থেকে শুরু হয়, চলে দুপুর 12:30 পর্যন্ত। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী হচ্ছে 32 জনের বেশি। এছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ 4 কেন্দ্রে একযোগে পরীক্ষা হয়। ব্যবসায় শিক্ষা ইউনিটের 1050টি আসনের বিপরীতে আবেদন করেছেন 34,062 জন ভর্তিচ্ছু। আসন বন্টন অনুযায়ী ব্যবসায় শিক্ষা শাখা থেকে 930 জন, বিজ্ঞান শাখা থেকে 95 জন এবং মানবিক শাখা থেকে 25 শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈষম্যের বিরুদ্ধে এবং মেধার পক্ষে। ইংলিশটা মোটামুটি ভালো, ইজি আসছে, বাট অ্যাকাউন্টিংটা একটু হার্ড হয়েছে। কোশ্চেন ভালোই ছিল, ইংলিশটা একটু টাফ ছিল। মোটামুটি ভালো ছিল, এতটা ইজি ছিল এরকমও না, বা এতটা হার্ড ছিল এরকমও না। আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে বিকেন্দ্রীভূত ব্যবস্থায় এই ভর্তি পরীক্ষার আয়োজন করেছি, আপনারা এটা জানেন। এবার আমাদের 1050টি আসন আছে এবং 34,062 জন এই আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। বগুড়ায় বেসিক উদ্যোক্তা মেলায় বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের সমাগম। অনেকে ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পণ্য। এ বিষয়ে জানাতে মেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, মেলায় ঘুরছেন, বেচাকেনা কেমন দেখছেন জানাবেন আমাদের।
হ্যাঁ সতীর্থ, আজকে বিকেল 4টার দিকে কিন্তু বিসিক উদ্যোক্তা মেলা এটি কিন্তু উদ্বোধন হয়েছে এবং উদ্বোধনের পর থেকে কিন্তু মানুষজন এখানে আসতে শুরু করেছে এবং তারা কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন স্টলগুলো দেখছেন। আর বিসিক উদ্যোক্তা মেলা সেটি হলো এখানে যারা উদ্যোক্তা রয়েছেন, বগুড়া জেলার যে উদ্যোক্তা রয়েছেন তারাই কিন্তু এই মেলাটি দিয়েছেন। মেলার স্টলগুলোতে তারা বিভিন্ন ধরনের যে পণ্যগুলো রয়েছে তাদের তৈরি করা সেই পণ্যগুলো তারা কিন্তু এখানে সাজিয়ে বসেছেন এবং বছরের যে কয়টা দিন এই বিসিক মেলা উদ্যোক্তা মেলা হয় সে কয়টি দিনই তারা কিন্তু খুব ভালোভাবে এই মেলাগুলো যেন হয়, স্টলগুলোতে যেন বেচা বিক্রি হয় সেটি আশায় কিন্তু বছর জুড়েই কিন্তু তারা কিন্তু চেয়ে থাকেন। আর এই মেলা উপলক্ষ করে কিন্তু যে উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু এখানে যে তাদের হাতের তৈরি যে পণ্যগুলো তারা নিয়ে এখানে বসেছেন এবং তারা আকৃষ্ট করছেন বিভিন্ন ক্রেতা সাধারণকে, তারা যেন এই জিনিসগুলো এখান থেকে কেনে এবং যে অর্ডারগুলো তারা যেন পায় এবং বড় বড় যারা বায়ার আসছে তারা কিন্তু এই অর্ডারগুলো নেয়। আর এক্ষেত্রে যে গ্রামীণ যে ঐতিহ্য যে জিনিসগুলো রয়েছে, বিশেষ করে ছনের তৈরি, হাতের তৈরি, তাছাড়া এখানে পিঠাপুলির থেকে আরম্ভ করে যে জিনিসগুলো রয়েছে সবগুলোই কিন্তু এই মেলাতে স্থান পাচ্ছে। 70টি স্টল এখানে রয়েছে এবং 70টি স্টলেই কিন্তু বিভিন্ন ধরনের কাপড় থেকে আরম্ভ করে মাটির জিনিস, ছনের তৈরি জিনিস, ফুল, শোপিস এই টাইপের জিনিসগুলো, কসমেটিক্স সামগ্রী যেগুলো আছে, মেয়েদের মালা গয়না সবগুলোই কিন্তু এখানে স্থান পেয়েছে। এবং এখানে বিসিকের যে উদ্যোক্তা যারা এই মেলাটি করছেন, বিশেষ করে জেলা প্রশাসন এবং বিসিক জেলা কার্যালয়, তারা এই মেলাটাকে 10 দিন ধরে চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং মেলা আজকে যে উদ্বোধন হয়েছে সেই উদ্বোধনে ছিলেন এখানকার জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দ, বিসিকের কর্মকর্তাবৃন্দ সহ এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবং এখানে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে এখানে নারী দর্শনার্থী এখানে আসছেন এবং তারা উদ্যোক্তার যারা এখানে উদ্যোক্তা আসছেন তাদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং তারা কেনাকাটা করছেন। এইভাবে তারা 10 দিন এই মেলাটাকে চালিয়ে নিয়ে যেতে চান। এবং এখানে উদ্যোক্তারা সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই 10 দিনে তাদের একটা ভালো বেচা বিক্রি হবে, যেটি তাদের অনেক চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো মেটাবে। পাশাপাশি যে যারা বায়ার রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে যেন তারা এই জিনিসগুলো তাদের কাছ থেকে অর্ডার করেন এবং বেচা বিক্রি যেন ভালো হয়। তো এই ছিল সতীর্থ আমার কাছে বগুড়া যে বিসিক মেলা আজকে শুরু হয়েছে তার সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজিদুর রহমান। ফেনীতে 5 দিন ব্যাপী বইমেলার শেষ দিনে জমে উঠেছে বেচাকেনা। মেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, শেষ দিনে মেলার বেচাকেনা কেমন দেখছেন আরও জানাবেন। বেচাকেনার বিষয়ে প্রকাশকরা কি বলছেন আসলে? সতীর্থ, আমরা ফেনী শহীদ মিনারের শহরের একদম যে মাঝখান রয়েছে সেখানে রয়েছে। এখানে গত 5 দিন রয়েছে, সবারই কিন্তু এক ধরনের উচ্ছ্বাস এবং উৎসব বিরাজ করছে। বই মেলা আমরা দেখেছি যে গত কয়েক বছরই ফেনীতে হচ্ছিল না, যার ফলশ্রুতিতে সাহিত্যাঙ্গনে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছিল। সেই যে স্থবিরতা, সেই জায়গাটা থেকে কিছুটা মানে উচ্ছ্বাস মানুষের মধ্যে আমরা দেখতে পেরেছি। এই মেলাটি মূলত ফেনী যে সাহিত্য ফোরাম রয়েছে, সাহিত্য ফোরামের আয়োজনে কিন্তু মেলাটি এখানে শহীদ মিনারে হচ্ছে, যার কারণে কিন্তু যারা প্রকাশক রয়েছে তারা বলছেন যে যদি সরকারি উদ্যোগেও যদি এই ধরনের একটি মেলা করা হতো তাহলে কিন্তু সরকারি উদ্যোগেও যদি এই ধরনের একটি মেলা আয়োজন করা হতো তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটি কিন্তু আরও বেশি দেখা যেত। আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু মেলাতে আসছেন, দেখছেন এবং বইগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আমরা এই শহীদ মিনার প্রাঙ্গণে যে মেলাটি রয়েছে এখানে সর্বমোট 32টি প্রকাশনী কিন্তু অংশগ্রহণ করেছে। এর মধ্যে ফেনীর ছাড়াও কিন্তু ঢাকা থেকেও বেশ কয়েকটি প্রকাশনী এসছেন এবং তারা বইগুলো কিন্তু বিক্রি করছেন। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে। বিক্রেতারা যেমনটি বলছেন যে প্রথম দিন থেকে আজকে 5ম দিন অর্থাৎ শেষ দিন ক্রেতাদের কিন্তু এই মেলাকে ঘিরে কিন্তু উচ্ছ্বাস রয়েছে। ক্রেতারা কিন্তু এসছেন এবং বইয়ের যে বিক্রি সেটিও কিন্তু আশানুরূপ হয়েছে বলে তারা মনে করছেন। আমরা দেখেছি যে
এই যে মেলাটিতে বই বিক্রি ছাড়াও কিন্তু প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন বিষয়ের মধ্যে বিভিন্ন বিষয় নির্ধারণ করে সেমিনার এবং আলোচনা সভাও কিন্তু মেলার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু করেছেন এবং এই সিম্পোজিয়াম এবং আলোচনা সভায় সাধারণ মানুষ যারা পাঠক রয়েছেন তারা বই কেনার পাশাপাশি এই অনুষ্ঠানগুলোতে কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসনের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মেলাকে যাতে নির্বিঘ্ন করা যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো রাখা যায় সে বিষয়ে কিন্তু তারাও কিন্তু সচেতন রয়েছেন এবং সচেষ্ট থেকে কিন্তু তারা কিন্তু এই বিষয়ে খেয়াল রেখেছেন। এছাড়াও আমরা কথা বলেছি ফেনীর যে স্থানীয় লেখক এবং পাঠকদের সাথে, তারা বলছেন যে এই ধরনের মেলা বেসরকারি উদ্যোগ এবং সরকারি উদ্যোগে প্রতি বছরই হওয়া দরকার যাতে করে সাহিত্যের প্রতি মানুষের যে অনুরাগ সেটি বাড়বে। এ ছিল ফেনীর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমাদের কাছে ফেনীতে বইমেলার খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত HT লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। Came here in a certain circumstance and I think that circumstance clearly sort of is a factor in what happens to her. But again, that is something in which she has to make up her mind. সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সীমান্ত এলাকায় আবারও তীব্র সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। এতে 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকায় শুরু হয় গোলাগুলি। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, দেশটির কান্দাহার প্রদেশে স্পিন বোলদাক শহরের দিকে হামলা শুরু করে পাকিস্তানি বাহিনী, যার পাল্টা জবাব দেয় আফগানিস্তান সেনারাও। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক মুখপাত্রের দাবি, কোনো উস্কানি ছাড়াই চামান সীমান্তে গুলি চালিয়েছে আফগানিস্তান। টানা 2 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। 2021 সালে আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের অবনতির শুরু। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুর সাংবিধানিক নাগরিক অধিকার আছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবে মার্কিন সুপ্রিম কোর্ট। গেল জানুয়ারিতে 2য় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করতে একটি নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। তার সেই আদেশ একাধিকবার মার্কিন নিম্ন আদালতে খারিজ করা হয়। এবার সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে দেশটির সর্বোচ্চ আদালত। তবে কোর্টের শুনানির শুরুর তারিখ এখনও নির্ধারণ হয়নি। আদালতের রায়ের ঘোষণা আসতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। তবে আদালতের সিদ্ধান্ত যাই হোক না কেন, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি মার্কিন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে। এবার খেলার খবর। আয়ারল্যান্ড সিরিজ শেষ হলেও অবসর নেই সোহান সাইফদের। জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অফসাইড জোনে ব্যাট করার বিশেষ অনুশীলনে লম্বা সময় কাটিয়েছেন তারা। অনুশীলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন হেড কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন ও আয়ারল্যান্ড সিরিজে কোচ হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আশরাফুল। সাম্প্রতিক সময়ে টাইগার ব্যাটারদের অনসাইডে খেলার প্রবণতা বেশ দৃষ্টিকটুভাবেই ফুটে উঠেছে। পাশাপাশি প্রতিপক্ষ বোলারদের সহজ শিকারে পরিণত হচ্ছেন সোহান জাকেররা। তাই বিপিএলের ক্যাম্পেইন শুরুর আগে ঐচ্ছিক অনুশীলনেও বেশ সিরিয়াস টাইগার ব্যাটাররা। আসন্ন 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব অ্যাসোসিয়েশন কোয়াব। তবে বিগত সময়ে সাবেক ক্রিকেটাররা খেললেও এবার মাঠ মাতাবেন শান্ত মিরাজদের মতো বর্তমান ক্রিকেটাররা। বিজয় দিবসে প্রীতি ম্যাচে অদম্য ও অপরাজেয় নামে 2টি দলে ভাগ হয়ে জাতীয় দল ও জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা খেলবেন এই টুর্নামেন্ট। অদম্য দলের অধিনায়কত্ব করবেন মেহেদি হাসান মিরাজ, আর অপরাজেয় দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এছাড়াও দল দুটিতে খেলবেন সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, নাহিদ রানারা। আর 2টি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবলু।
এবং সোহেল ইসলাম। মূলত কোয়াবের জন্য তহবিল সংগ্রহ করতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। বিসিবির সহযোগিতায় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। দর্শকরা টিকিট কেটে ম্যাচটি উপভোগ করতে পারবেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।